রাস্তা অন্তত ওরকমই 7-8 জায়গায় কাটা ছিল। রাস্তার ভেতরে বড় বড় যে কাভার্ড ভ্যানগুলা, কোনোটা নষ্ট করে দাঁড় করানো ছিল, কোনোটা কাত করে ফেলে রাখা ছিল, তারপরে বেশ কিছু জায়গায় গাছ কেটে ফেলে রাখা ছিল। মানে আমাদের যত ধরনের অবস্টাকেল ক্রিয়েট করা যায় যে আমরা যেন ভেতরে একদম এক পাও যেতে না পারি। শুধু দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের পডকাস্ট আয়োজনে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। আপনাদের চৌকি আছে, পাহারাদার রাস্তাটা কেটে দিল এবং ফাঁকা ফায়ার করলো। আপনারা এত সাকসেসফুলি আগেরটা করলেন, এর পরে আবার এই প্রক্রিয়াটা কি করে সম্ভব হলো, কেন করলো ওরা এগুলো? আমি আগের এবং আপনারা কি তাহলে সেই সময় সেই যে সন্ত্রাসী যারা জোটবদ্ধ এখনো পর্যন্ত তাদের নির্মূল করতে বা গ্রেপ্তার করতে পারেনি, যে পরে তারা আবার এই দুঃসাহসটা দেখালো? আমি আগের একটু এডিশন করে আসি। সেটা হলো আমাদের চলার পথে প্রচুর বাধা ছিল। রাস্তা অন্তত ওরকমই 7-8 জায়গায় কাটা ছিল। রাস্তার ভেতরে বড় বড় যে কাভার্ড ভ্যানগুলা, কোনোটা নষ্ট করে দাঁড় করানো ছিল, কোনোটা কাত করে ফেলে রাখা ছিল, তারপরে বেশ কিছু জায়গায় গাছ কেটে ফেলে রাখা ছিল। মানে আমাদের যত ধরনের অবস্টাকেল ক্রিয়েট করা যায় যে আমরা যেন ভেতরে একদম এক পাও যেতে না পারি। তা আমরা আমাদের বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা জিনিস সরিয়ে আমাদের বিকল্প রাস্তা তৈরি করে, কোথাও লোকাল বাড়িঘর থেকে কাঠ এনে কাঠগুলো ফেলে পরীক্ষা বন্ধ করে, কোথাও মাটি ফেলে, কোথাও ইট ফেলে আমরা আমাদের মতো করে চলে গিয়েছি এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। এবার আপনার পরের উত্তরটাই যাই। সেটা হলো যে আমরা এত কষ্ট করে এটা করলাম, চকলেট শাড়ি দিয়ে বললাম যে সেখানে অবস্থান করলেন, এরপরে কারা এই রাস্তাটা খুঁজে ফেললো? এইটা আমি ওই রেফারেন্সই বলি যে আসলে যাদের ইচ্ছা যে এলাকার মানুষকে উত্তপ্ত করবে, উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে এবং মনে করেন যে একটা আন্দোলন তৈরি করে যদি বলা যায় যে ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী খুবই অত্যাচারী, গুলিটুলি করে মানুষ খুন করছে, তাহলে তো আমাদেরকে সরিয়ে দিতে পারবে এবং যারা আগে এখানে সন্ত্রাসী একটা সুবিধাজনক অবস্থায় ছিল তারা তো এটা ফেরত পাবে। তো ওই দিন বেসিক্যালি মজার বিষয় হলো আমরা যেটা অবজার্ভ করলাম যে 2 ঘন্টা তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় তো তারা আসলে সফল হয়নি, তাদের ফিরেই যেতে হয়েছে। তাহলে কেন এই আক্রমণ বা কেন এই তাদের প্রচেষ্টা? তা আমরা লাস্ট অফ অল খুঁজে পেলাম যে, আর মজার বিষয় হলো তারা ককটেল ফুটিয়েছে, তারা অনেক কিছু করেছে, হ্যাঁ করেছে, কিন্তু এটা আমরাও বোঝার চেষ্টা করলাম যে কেন, কারণটা কি, যে যেখানে আমাদের ক্যাম্পে একটা স্পটও পড়ে নাই, কোথাও একটা গুলির দাগও নাই, তাহলে তারা এই গুলিগুলো ফুটালো কোথায়, বা একটা ককটেল ফুটালো কোথায়, বা কেন ফুটালো? তো আমাদের তখন আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের পুলিশিংয়ের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমাদের মনে হয়েছে ওদিন রাত হলো 25 তারিখ রাতে যদি তাদের এই গোলাগুলির উস্কানিতে, ক্যাম্প ভাঙার উস্কানিতে আমরা যদি প্রতিহত করতে যে একটা শক্ত অবস্থানে যাই, হতে পারতো আমাদের সাথে তাদের গোলাগুলিতে 1-2 জন আহত হতে পারতো বা নিহত হতে পারতো। এটাকেই তারা ইস্যু করতো, এটাকেই তারা ইস্যু করে পুরো এলাকার মানুষকে আবেগিক করে তুলে এই রাস্তায় নামিয়ে নিয়ে এসে আন্দোলন করে যে এই ভেতরে আমরা অনেক অত্যাচার করছি, তাহলে আমাদের আর প্রয়োজন নাই, চলে যেতে হবে। আর এইভাবেই যদি ধরেন রাস্তায় রাস্তায় আন্দোলন চলতে থাকে 2 দিন, 5 দিন, 7 দিন, আল্লাহ মাফ করুক 1 জন, 2 জন, 10 জন যদি মারা যেত, তাহলে সেই লাশগুলো নিয়ে আন্দোলন করতো। এরকম করলে আসলে শেষ পর্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়ের যে একটা যাবার প্ল্যান ছিল সেটা হয়তো হতোই না। তো আমরা এই সব কিছু মাথায় রেখে, যে প্রশাসনিক সব কিছু মাথায় রেখে, আমাদের প্রতি উস্কানি হতে পারে, কেন হতে পারে, এসব মাথায় রেখে আমরা ওদিন আমাদের চরম ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু তার মানে তো তারা এখনো নির্মূল হয়নি, তারা এখনো আছে। নির্মূলের বিষয়টা হলো যে ওইখানে আপনি যদি ধরেন প্রায় 35,000 ঘর বাড়ি। এটা কোথায়? এদের তো এখনো অ্যারেস্ট করা যায়নি, তারা কোথায়? আপনারা এত সাকসেস, তো তাদেরকে তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তার মানে তারা যেহেতু বাইরে আছে, তাদের লোকজনও বাইরে আছে। এইটা ইয়াসিন এবং ইয়াসিনের যে 2-5 জন 10 জন আছে, তাদের 3 জন কিন্তু অলরেডি বিদেশি অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছে এই অভিযানের পরে বিভিন্ন জায়গা থেকে। ইয়াসিনের লোকজন, তার ডান হাত বাম হাত এরকম। আর ইয়াসিন এবং আর একজন বাকি আছে হয়তো তার ছেলে, ছোট ভাই ফারুক। এরা আমাদের মোটামুটি আমরা চেষ্টা করছি, আশা করি
এরা নিশ্চয়ই কারো শেল্টারে আছে, রাজনৈতিক শেল্টার বা প্রভাবশালী এখানে চট্টগ্রাম জন্য তো অনেকেই তাদেরকে বছরের পর বছর এরকম আমাদের টিকে মনে ছিল। হচ্ছে না। হ্যাঁ, বছরের পর বছর টিকে ছিল তারা। গত 15-17 বছর অনেকের শেল্টারে ছিল, আমরা হিস্ট্রি পাই। কিন্তু এখনকার শেল্টারের সুযোগ নেই, কারণ আমরা এরকম কোনো চাপ অনুভব করছি না। করলে তো বুঝতাম শেল্টারে আছে। আর একই সাথে যদি এরকম বলি যে আমাদের উপর আসলে এখন কর্মক্ষেত্রে খুবই ফ্রিডম, আমাদের উপর কোনোই প্রেশার নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আমি যতদূর জেনেছি বা এই জঙ্গল সলিমপুরের ইতিহাস আদ্যপান্ত ঘেটে যেটা মনে হচ্ছে যে এখানে জমি ব্যবসা একটা বড় ইস্যু এবং এটির কর্তৃত্ব স্থাপন অবৈধভাবে এটাও একটা ইস্যু। সেখানে অনেকে রিয়েল এস্টেট ব্যবসা করার চেষ্টা করেছেন, অনেকের বাগান আছেন। আসলে ইয়াসিন বা আক্তার বা মুক্তার বা অন্যান্য যারা আছে তারা শুধুমাত্র সেখানে যে খুবই প্রভাবশালী তা না, এদেরকে নিয়ে কেউ না কেউ তো খেলে, কোনো না কোনো একটি মহল আছে যা এদেরকে দিয়ে সুবিধা নেয়, অবশ্যই নেয়। আপনি আলাপে বলছিলেন যে অনেক সময় ওখানে অপহরণ করে নিয়ে যাওয়ারও তথ্য টুকটাক আছে। তো অপহরণকারীদের ওইটা নিরাপদ অভয়ারণ্য, তো এই বিষয়টা তো যারা চট্টগ্রামে যারা প্রভাবশালীরা রয়েছেন তারাও তো জানতেন। তো এই আপনারা তদন্ত করতে গিয়ে বা তল্লাশি করতে গিয়ে এই জাতীয় কোনো কিছু কি পেয়েছেন? আপনি নাম না বলেন আর না বলেন, সেই জাতীয় ইনভলভমেন্টটা কি পেয়েছেন একটু? আমরা গত 10 সাল থেকে 2010 থেকে 25 পর্যন্ত, মানে মোটামুটি 24-25 পর্যন্ত আমরা অনেক ধরনের 24 পর্যন্তই বলা যায়, 10 সাল থেকে 24 পর্যন্ত তাদের এই বাড়াবাড়িটা বেশি ছিল। পরবর্তীতে আর ওইরকম বাড়াবাড়ি নেই। আর বর্তমান সরকার আসার পরে আমরা যখন হার্ডলাইনে চলে গেলাম, তখন বেসিক্যালি আর এদের ওই ধরনের মুরব্বি নেই, বা থাকলেও তারা হয়তো এখন নিজেরাই দুর্বল। আর অতীতের কথা তো আর আপনিও বোঝেন, আমিও বুঝি, এটা তো আসলে নিশ্চয়ই কিছু ছিল, না হলে এতদূর পর্যন্ত আসতে পারে নাই। আর ওখানে কার আশ্রয় প্রশ্রয় এরকম বিষয়গুলো এই মুহূর্তে নেই। আর অতীতে যাদের আশ্রয় প্রশ্রয় ছিল তাদেরকে আমরা এই মুহূর্তে কাছে পাচ্ছি না, তারা এমনিতেই রাজনৈতিক কারণে পলাতক রয়েছে। এখন সরকারের পরিকল্পনাটা কি জঙ্গল সলিমপুর নিয়ে, যেটি মন্ত্রী মহোদয়? জঙ্গল সলিমপুর নিয়ে আমাদের মন্ত্রী মহোদয় গিয়েছেন, দেখেছেন সরজমিন। তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে এখানে যারা বাসিন্দা আছে তাদেরকে কোনো ধরনের উচ্ছেদ ছাড়া, অর্থাৎ ক্ষয়ক্ষতি ছাড়া, যেটুকু খোলা জায়গা ফাঁকা জায়গা আছে ওখান থেকে জমির পরিস্থিতি বুঝে, আইন কানুন বুঝে তিনি প্রথমে কারাগার দিতে চান। আমাদের পুলিশের 3টা ক্যাম্প, বিজিবির ক্যাম্প, র্যাবের ক্যাম্প দিতে চান। আর ভবিষ্যতে সম্ভবত কিছু ক্যান্টনমেন্টের বিষয় থাকবে, জমি কিছু থাকতে পারে, পুলিশ একাডেমি থাকতে পারে, পুলিশ একাডেমির কথা বলেছেন। আর ওখানে আরও র্যাবের একটি ট্রেনিং স্কুলের কথা উঠেছে, আলোচিত হয়েছে, বিজিবিরও একটা স্থাপনার কথা আলোচিত হয়েছে। এখন সবটাই হলো পরিকল্পনা। এখন একমাত্র জেলখানাটা তাদের 2022 সালে সম্পূর্ণ কাগজই প্রায় হয়ে গেছে বলা যায়, তারা হয়তো খুব শীঘ্রই কাজে যেতে পারে। আর আমাদের পুলিশ ক্যাম্প, বিজিবি ক্যাম্প, র্যাব ক্যাম্প, এটা তো আইন শৃঙ্খলার জন্য খুব অতীব প্রয়োজন। এটা হয়তো আমরা খুব দ্রুত। ক্যাম্প দিয়ে কি এগুলো কন্ট্রোল করা যায়? ক্যাম্পে কয়টা মানুষ থাকে? 2 লাখ যদি জনবসতি থাকে, কেন এখনই তো পারছেন না? এটা আপনার পয়েন্ট ঠিক আছে, জনসংখ্যা অনুপাতে এখানে একটা তদন্ত কেন্দ্র হলেই ভালো হয়। কিন্তু এই মুহূর্তে তো আসলে একটা তদন্ত কেন্দ্র হতে গেলে তার জনবল বরাদ্দ, বিভিন্ন তার স্থাপনার বাজেট বরাদ্দ, এ ধরনের বহু কিছুর একটা আইন কানুন এবং সরকারি নীতিমালার ব্যাপার থাকে। এটা একটু সময় সাপেক্ষ। তো এটা হয়তো হয়ে যাবে, কালে কালে হয়তো হয়ে যাবে, প্রয়োজনের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এটা হয়তো হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে ক্যাম্প এই জন্য যে যাতে পুলিশ বিজিবিরা অবস্থান করতে পারে এবং ওখানকার পুরো আইন শৃঙ্খলা বিষয়টা খেয়াল রাখতে পারে। ধন্যবাদ নাজিমুল হক, আমাদেরকে অত্যন্ত মূল্যবান তথ্য দিয়ে জানানোর জন্য। সত্যি দর্শক, এতক্ষণ আমরা ছিলাম 71 পডকাস্টে। আগামীতে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মহিম মিজান, সবাইকে ধন্যবাদ।